আসসালামু আলাইকুম। গ্রিন ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম। এই যে ছোট ছোট চারা দেখতে পাচ্ছেন, ওদেরকে আমরা রেডি করব কন্যাদানের জন্য। কন্যাদানের জন্য এই বেগুন এবং মরিচের চারাগুলো যে সিড জার্মিনেশন, সেটার প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছিল মার্চেই ঘরের ভেতরে। বাসার অপেক্ষাকৃত গরম জায়গাগুলো খুঁজে খুঁজে বের করি এভাবে। এটা কুইকলি হোমমেড এই সিড অ্যান্ড কাটিং কম্পোস্ট বানাইলাম। এর মধ্যে বীজ জার্মিনেট করব, এটাতে চারা জার্মিনেট করব। তো নিলাম, এর মধ্যে নিয়েছি হচ্ছে কি যেন এটা কোকো ডাস্ট, আর 10 ভাগের 1 ভাগ দিয়েছি মাল্টিপারপাস কম্পোস্ট। এই দিয়ে এটাকে তৈরি করলাম। এখন এর মধ্যে আমরা সিডগুলো দিব। এখন আসি কন্যাদান কি সেই বিষয়ে। অনেকেই যারা নতুন আমাদের চ্যানেল এবং পেজে জিজ্ঞেস করেন, তাই আজকে একটু হালকা ক্লিয়ার করে দেই। তো এটা বিলেত বিলাস এবং গ্রিন ফ্যামিলির নিয়মিত আয়োজন। এবছর এটা 5ম কন্যাদান হতে যাচ্ছে। বীজ জার্মিনেশনের জন্য আমরা কিন্তু প্রতি বছরই এক্সট্রা বীজ দেই, যদিও প্রপার যত্ন এবং ভালো বীজের কারণে প্রায় 100% বীজ থেকেই চারা গজায়। এতগুলো চারা তো আর আমাদের বাগানে রাখা সম্ভব না, খুবই অল্প জায়গায় অল্প কয়েকটা চারা আমাদের দরকার হয়। তো বাকি এত সুন্দর সুন্দর চারাগুলো তো আমরা মানে ফেলে দিতে পারি না, মায়া লাগে। সেই কারণে আমরা বছর 5 আগে প্রথম এই কার্যক্রমটা শুরু করি। তখন লকডাউনে পুরো পৃথিবী ছিল অচল, স্থবির। সে টাইমে সবার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের কথা চিন্তা করে প্রথম বিলেত বিলাস প্ল্যাটফর্ম থেকে কন্যাদান কার্যক্রমটা শুরু করি। আমাদের অতিরিক্ত চারাগুলো আগ্রহী বেশ কয়েকজনের মধ্যে বিতরণ করেছিলাম, যা পরবর্তীতে প্রতি বছর আমাদের নিয়মিত আয়োজনে পরিণত হয়। ছোট্ট ছোট্ট বীজ থেকে প্রাণের সঞ্চার হতে দেখা, তারপর প্রায় 3 মাস পরম আদর যত্নে লালন করা, শীতের দেশের এই বৈরী আবহাওয়াতে এই চারাগুলোকে বাঁচিয়ে রাখা, এগুলো কিন্তু আমাদের কাছে সন্তানের মতোই। গাছের প্রেমিকরা যারা গাছ ভালোবাসেন তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। আমাদের আঙিনায় জন্ম এবং লালন করার পর যখন এই গাছগুলা নিজেদের কোমর শক্ত করে দাঁড়িয়ে যাওয়া শিখে, তখন তারা চলে যায় তাদের নতুন অভিভাবকের বাসায়। সেখানে তারা ফুলে ফলে তাদের নতুন অভিভাবকের আঙিনা ভরে তোলে। এইটা দেখার বা মানে কারো কাছ থেকে যখন ফিডব্যাক পাই, এটা শোনার শান্তি কিন্তু অন্যরকম। সেজন্য আমরা যত কষ্টই হোক চেষ্টা করি প্রতি বছর এরকম 1-2টা ইভেন্ট করার, যেন সবাই আরও আগ্রহী হয় গাছপালার প্রতি। এদেশের শীতকালে কিন্তু আলো এবং তাপমাত্রার খুবই অপ্রতুল থাকে, সেজন্য কৃত্রিমভাবে আলো এবং তাপের ব্যবস্থা করতে হয়। পাশাপাশি পানি এবং তাপ যেন বেশি না হয়ে যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হয়। তো এরকম করে সপ্তাহের পর সপ্তাহ যায়, আর চারাগুলো একটু একটু মাথা তুলে সোজা হয়ে দাঁড়াতে শিখে যায়। এই হলো সেই ঘি নাগা, আমাদের ছোট ছোট ঘি নাগা কন্যারা ধীরে ধীরে বেড়ে উঠছে। এদের জার্মিনেশন রেট প্রথমে ভেবেছিলাম খুব খারাপ, কিন্তু এখন তো দেখি না, যে কটা বীজ প্রত্যেকটা সেলে দিয়েছি সবগুলাই আলহামদুলিল্লাহ বের হয়ে এসেছে। 2-1টা জায়গায় এখনো বের হয় নাই, ওরা মনে হচ্ছে আরো কয়েকদিন পরে বের হবে। তো কিছু তো জার্মিনেশনে মিসিং থাকবেই, কিন্তু তারপরেও যা শুনেছিলাম এটার জার্মিনেশন রেট হিসেবে, তা সেই হিসেবে আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট। কারণ এই যে এখানে দেখা যাচ্ছে একটা সেলে 4টা গাছ বের হয়েছে, এটা 3টা। অধিকাংশই যেটা বেরিয়েছে সেটাতে 3টা করে। এই তো এখন 4 সপ্তাহ বয়সী এই চারাগুলোকে সেপারেট করার পালা। তো তারই প্রিপারেশন নিয়ে নিচ্ছি। আমাদেরকে হেল্প করার জন্য তন্দ্রা এবং ফারহানা এসেছে, সেটা হয়তো বা আপনারা আমাদের বিলেত বিলাসের যে ব্লগ ওইখানে দেখেছেন। তো প্রথমে একদম ধুয়ে মুছে এই পাত্রগুলোকে ক্লিন করে নিচ্ছি, জার্ম ফ্রি করে নিচ্ছি। কারণ ছোট্ট এই চারাগুলো কিন্তু এখনো খুবই ডেলিকেট, এদেরকে একদম জার্ম ফ্রি একটা পরিবেশ দিতে হবে। ঠিক একইভাবে কিন্তু আমরা নতুন কম্পোস্ট ইউজ করি, কোনো পুরানো মাটি এর মধ্যে আমরা মিক্স করি না। যেটা বলেছিলাম যে এত ডেলিকেট থাকে এই চারাগুলা, এদেরকে যদি আমরা প্রথমেই ভালো পরিবেশ দিতে পারি, ওরা ভালো পরিবেশে ভালোভাবে বড় হবে এবং ভালো ফলাফল দিবে ভবিষ্যতে। যে গরম গরম দেখো, এটা কি টাটকা রান্না করে আনলা? মাইক্রোওয়েভ করে মাটিকে গরম করে নিয়ে আসলাম। কারণ কি বলো?
কারণ হচ্ছে এই চারাগুলা ছিল হচ্ছে গরম ওয়েদারে, তারপর এখন যদি ঠান্ডা কম্পোস্টে ওকে ট্রান্সফার করা হয় বাষ্প উঠে, তাহলে কিন্তু শক লেগে যাবে, যে শকটা ও সহ্য করতে পারবে না। এই জন্য একটা নর্মাল টেম্পারেচার, যেই টেম্পারেচার ও ছিল চেষ্টা করতে হবে সবসময় ওই কন্ডিশনেই রাখতে। এই জন্যই আমরা হালকা গরম করে নিলাম। তো এটা আগে থেকে যদি বাসার মধ্যে রেখে ওকে নর্মাল টেম্পারেচার করা যায় সেটাও হতো, কিন্তু আমাদের কম্পোস্টটা ছিল বাইরে, এই কারণেই এই ঠান্ডা কম্পোস্ট গরম করার টাইম নাই, তাড়াতাড়ি করে নিলাম। এই কম্পোস্টের মধ্যে বড় বড় দানা থাকে, তো এগুলো চেলে ছোট ছোট একেবারে নিখুঁত করে নিলাম, যাতে ছোট্ট ছোট্ট সেল এতটুকুর মধ্যে যাবে, এই কারণেই চেলে নেয়া। তাছাড়া তাহলে ওটা ইজিলি ফাঁকা থাকবে না, ভিতরে আর কি গ্যাপ থাকবে না। মাটি তৈরির পরে এখন সেলগুলোকে ভরে রেডি করছি, একবারে সব রেডি করে নিয়ে তারপর চারা ট্রান্সফারের কাজ শুরু করে দিব। তো আমরা আইডিয়া করছি সব মিলে সম্ভবত 1000-এর কাছাকাছি চারা হয়েছে। তো জানি না আমরা কতদূর কি করতে পারবো। তো শুরু করি বিসমিল্লাহ বলে। সিড কাটিংয়ের মাটি তৈরি থেকে শুরু করে একদম ফাইনাল রিপোর্টিংয়ের জন্য যে মাটিটা তৈরি, সেই সব ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে, তো আপনারা চাইলে দেখে আসতে পারেন। ফুটা করে গাছ দিবে, আর একজন পাশে একটু করে চারাটা দেওয়ার পরে এরকম করে ইয়ে করে আটকায় দেবে আর কি। এইরকম ট্রে আর 2-3টা রেডি করি। তো এখানে আমাদের 2টা ট্রে নিয়েছি, 2টাতে 2 রকম বেগুনের চারা রয়েছে। একটা সবুজ মোটা যে বড় বেগুন হয় সেই রকম, আর আরেকটা বেগুনি কালারের লম্বা বেগুনগুলা। প্রতিটা সেলে কিন্তু একসাথে অনেকগুলো চারা রয়েছে, কোনোটা বেশ বড় হয়েছে, কোনোটা সুযোগের অভাবে এখনো ছোটই রয়েছে। তো সেগুলাই দেখে দেখে ভালো চারাগুলো আলাদা করছি। ভিতরের দিকে বেশি দিলে আর বাঁকা হয় না। হ্যাঁ, কিন্তু তোমার ওই যে একটু ঝাড়া দিয়ে, হ্যাঁ ও নিয়ে নেবে, একটু ঝাড়া দিয়ে কমায় নাও, দিতে যদি সুবিধা না হলে চাপ দিয়ে। এখন আমরা সিউইড মিক্সচার একটু অ্যাড করছি। সিউইড মিক্সচার যখন চারা ট্রান্সপ্লান্ট করা হয় অথবা প্রোপাগেটিং এর সময় দিলে ওর ধকলটা খুব ভালোভাবে সহ্য করতে পারে। তো আমাদের একটা ট্রে এদিকে অলরেডি হয়ে গেছে। এটা নিয়ম হলো 9 লিটারে 15 ml দিতে হবে, এটা ট্রান্সপ্লান্ট করার সময় অথবা প্রোপাগেশন অথবা জার্মিনেশনের সময়। বাজারে বিভিন্ন ধরনের সিউইড এক্সট্রাক্ট পাওয়া যায়, আপনারা নিজেদের মতো ব্র্যান্ড চুজ করে নিতে পারবেন। এই পানিটা অনেক ঠান্ডা, বৃষ্টির পানি বাইরে ছিল, তো এটাকে নর্মাল টেম্পারেচার করতে হলে আমাকে গরম পানি দিতে হবে। এটাও বৃষ্টির পানি, এটা হচ্ছে গার্ডেনের জন্য আমার এই কেটল। তো ফুটন্ত পানি দিয়ে এটা মিক্স করে একটা সহনীয় টেম্পারেচার আনতে হবে। এইজন্য বলে প্র্যাকটিক্যাল ক্লাসে দরকার। এইভাবে দিলে ওই যে উপর থেকে যে তোমার ইয়ে হয়, ফাঙ্গাস পড়ে, ওইটা হয় না। আর এভাবে দিলে ওর যতটুকু লাগবে ততটুকু অ্যাবজর্ব করে নেবে। ইনডোর প্ল্যান্টগুলোতে আমার এটা খুবই মানে হয় যে উপর থেকে ফাঙ্গাস। তারপর ওই যে তোমার ফাঙ্গাস নেট হয় উপরে, এটা কি কোনো ই নেই ভাই? কোনটা? এই যে ফাঙ্গাসের কারণে স্প্রে না, ওই যে দেখো ওই যে স্টিকি ট্রে রেডি হলো, সেকেন্ড ট্রে। ওরা আসার জন্য খুব দ্রুত হয়ে যাচ্ছে সবকিছু। আমাদের তো সারাদিন লেগে যেত একটা ট্রান্সফার করতে। আসলে অনেক নিখুঁত কাজ, থ্যাংক ইউ তোমাদেরকে। 10-এর লাঠি 1-এর বোঝা, এই যে এখন আবার নিয়ে আসলাম একটা লাঠি সবার জন্য হবে। এটা কোনটা? এটা আরেকটা জাতের, ওই জাতের বিফর বেগুন। কি দুটো খুলে দেব? তো আমরা 4 জন মিলে খুব তাড়াতাড়ি প্রায় 550-এর মতো গাছ ট্রান্সফার করে ফেলতে পারলাম, কিন্তু তারপর আমাদের থেমে যেতে হয়েছে, কারণ এই এতগুলা চারার আগে জায়গা দিতে হবে, তারপর আরও নতুন চারা ট্রান্সফার। কারণ যখন ট্রান্সফার করছি তখন কিন্তু এর জায়গা আরও বেশি লাগছে। তো এখনই চিন্তা করছি যে এর পরের ধাপটা কি হবে, মানে এইগুলাকে যখন আরও বড় পটে দিব তখন কোথায় এদেরকে রাখবো। তো যাই হোক, আবার আরেকদিন এই প্রিপারেশন নিচ্ছি। আজকে যাচ্ছি হচ্ছে স্বর্ণাপুর বাসায়, উনি ইনভাইট করেছেন, ওনার বাসায় বসেই এই চারাগুলো ট্রান্সফার করব, এবং উনি এই প্রথম থেকে এই চারাগুলো যত্নের দায়িত্ব নিয়েছেন। প্রায় এখানেও
আইডিয়া করছি 150 থেকে 200 মতো চারা হবে। তো এগুলা আপুর বাসায় থাকবে। এখানে কয়েক সপ্তাহ যাওয়ার পর আবার যখন আমরা বড় পটে নিব সব একসাথে আবার ট্রান্সফার করে সবাই আবার দায়িত্ব ভাগাভাগি করে নিব। তো ওনারা এবার এগিয়ে এসেছেন দেখে আমরা আসলে এই বছর কিছুটা রিলিফ, না হলে আমাদের অনেক প্রেশার পড়ে যেত। তো পরবর্তী পর্বে আমরা আবার আপডেট দিব যে কি অবস্থা। তো ইনশাল্লাহ জুন মাসে এই কন্যারা রেডি হয়ে যাবে যার যার অভিভাবকের বাসায় যাওয়ার জন্য। তো স্বর্ণা আপু এবং তন্দ্রা এবং ফারহানা যারা যারা ভলান্টিয়ার হিসেবে এবার কাজ করছেন তাদের সবাইকে আমাদের বিলেত বিলাস গ্রিন ফ্যামিলির পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট পর্বে। আমরা বিদায় নেই আজকে। আল্লাহ হাফেজ। আমি ক্যামেরা পিছন থেকে